আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের 2 নম্বর অধ্যায় এর 8 থেকে অঙ্কগুলো করব। এর আগের দিন আমরা 7 অবধি করেছিলাম। যারা আগের ভিডিও দেখোনি তারা প্লেলিস্ট থেকে সেই ভিডিও দেখে নিতে পারো, এবং যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে তোমাদের নিয়মিত অঙ্ক বোঝানো হয়। দেখো 8 নম্বর প্রশ্ন কি আছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন? তো দেখো, আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে অনুপাতগুলো দিয়ে দিবে, সেই অনুপাতকে ধরে অঙ্ক করতে হবে। কিন্তু দেখো এখানে একটি অনুপাত আছে এইরকম 3:1/2, তাহলে এটাকে ভেঙে নিতে হবে এবং এই যে অনুপাত তাকে একটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে নিতে হবে। তারপরে যেমন করে করেছিলাম এর আগের দিন, সেই একই রকম ভাবে করতে হবে। তাহলে প্রথমে আমাদের এই অনুপাতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করে নিতে হবে। তাহলে 8-এর অঙ্কটা দেখো কি বলেছে। 8-এর অঙ্কে বলেছে যে 3টে হল ঘর, তাহলে 3টি হল ঘরের কি রয়েছে, কতজন বসতে পারবে, বসার অনুপাত বলে দিয়েছে। 3টি হল ঘরের বসার অনুপাত, সেই অনুপাতটা কত বলেছে? অনুপাত বলেছে হচ্ছে 11:3, 3:1/2, এই অনুপাতকে বলে দিয়েছে। তো একে আমাকে কি করতে হবে না, এটাকে আমাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে একে ভেঙে নাও, 3×2=6, তাহলে 7/2। নিচে যে সংখ্যাগুলো থাকে তার হচ্ছে লসাগু করে গুণ করতে হয় পূর্ণ সংখ্যায় করতে গেলে। নিচে কি আছে? 2, তাহলে 2-এর লসাগু 2 হবে। তাহলে আমরা একে কি করব, প্রত্যেককে আমরা 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 7/2, একেও 2 দিয়ে গুণ করব, এটা কেটে গেল। তাহলে 11 দুগুণী কত? 22। তারপর দেখো 3 দুগুণী হচ্ছে 6 আর হচ্ছে 7, তাহলে কিন্তু আমরা অনুপাত পেয়ে গেলাম। এইবারে দেখো আমাকে প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করতে বলেছে। তাহলে আমাকে আনুপাতিক ভাগার বের করতে হবে। তাহলে প্রথম ঘরে বসার আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগার কত হবে না, 22 হবে যেমন আছে, বাই এই 3টেকে যোগ করে যেটা হবে। তাহলে 22 + 6 + হচ্ছে 7, তাহলে 22 বাই, তাহলে এটাকে যদি আমরা যোগ করি 22, 23, 24, 25, 27, 28 হবে। 29, 30, 33, 34, তাহলে সম্পূর্ণ যোগ করে হবে হচ্ছে 35। তাহলে একই রকম ভাবে দ্বিতীয় ঘরের বসার অনুপাত বের করতে হবে। এটা প্রথম ঘর হলো। এবার দ্বিতীয় ঘরে বসার আনুপাতিক ভাগহার, তাহলে আনুপাতিক ভাগহার আমাকে প্রত্যেকটারই বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, দেখো প্রথমে দ্বিতীয় কি আছে 6, তাহলে উপরে 6 লিখলাম, বাই কি করতে হবে, সবগুলোকে যোগ করে কত পেয়েছি না 35, আনুপাতিক ভাগহার হয়ে গেল। এবার তৃতীয় ঘরে বসার আনুপাতিক ভাগহার বের করতে হবে। তাহলে তৃতীয় ঘরে বসার আনুপাতিক ভাগহার, তাহলে এই ক্ষেত্রে কত হবে, তৃতীয় ঘরে কতজন, অনুপাতটা কত ছিল 7, তাহলে 7/35। 35টা কেমন করে পেলাম, যে এই সবগুলোকে যোগ করে পেয়েছি 35। এবার আমাকে দেখতে হবে কতজন ট্রেনিং নিতে এসছে। তাহলে এখানে তারপরে লিখতে হবে মোট, লিখতে হয় আমি বলি, তাহলে মোট ট্রেনিং নিতে এসছে, মোট 1050 জন ট্রেনিং নিতে এসেছেন। তাহলে দেখো আমাকে এবার প্রথম ঘরে কতজন বসবে এটাকে আমাকে করতে হবে। তাহলে আনুপাতিক ভাগহার বের করে নিয়েছি প্রত্যেকটার, তারপরে মোট কতজন ট্রেনিং নিতে এসছে সেটা আমরা বের করেছি। এবারে বের করব প্রথম হল ঘরে কতজন বসছে। তাহলে প্রথম হল ঘরে বসবে কতজন বসবে এটা বের করব কেমন করে, আমার দেখো 1050 আছে, তার সাথে গুণ করে দাও। প্রথম হল ঘরে কত, 22 বাই হচ্ছে আনুপাতিক ভাগহারকে দিয়ে গুণ করে দাও। তাহলে আমরা যদি একে কাটি তাহলে কত হবে, 30 হবে, কারণ দেখো
3 × 35 105 হয়, আর এখানে শূন্যটা বসে গেল। তাহলে 3 দিয়ে 22কে গুণ করলে 66, আর এই শূন্যটা এখানে বসে যাবে। তাহলে 660 জন প্রথম হল ঘরে বসবে। এবারে দ্বিতীয় হল ঘরে কতজন বসবে? তাহলে দ্বিতীয় হল ঘরে বসবে কতজন বসবে? এই যে 1050 পেলাম, একে এবার গুণ করতে হবে দ্বিতীয় আনুপাতিক ভাগার, মানে 6/35 দিয়ে। এইবারে এটা কেটে দাও, তাহলে কত হবে? 30। তাহলে দেখো 3 × 6 = 18, তার মানে 180 জন বসবে হচ্ছে তোমার হচ্ছে দ্বিতীয় হল ঘরে। এবার তৃতীয় হল ঘরে কতজন বসবে? তাহলে তৃতীয় হল ঘরে বসবে দেখো এখানেও 1050 আছে, গুণ দাও, তৃতীয় ঘরে কত আছে আনুপাতিক ভাগার? 7/35। তাহলে 7/35 কাটাকাটি করলে তো সেই প্রতি ক্ষেত্রেই 30ই হবে। 3 × 7 = 21, মানে 210 জন বসবে তৃতীয় হল ঘরে। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারি। এইবারে দেখো 9 নম্বরের অঙ্কটা কি বলেছে। 9 নম্বর অঙ্ক বলেছে যে 12,100 টাকা মধু, মানুষ, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে মোট টাকা আমাকে বলে দিয়েছে আর অনুপাত বলে দিয়েছে। এর আগের অঙ্কতে যেমন কি হচ্ছে, একে ভাঙিয়ে নিতে হচ্ছিল, এখানে কিন্তু ভাঙাতে হচ্ছে না, এখানে অনুপাতটা দিয়ে দিয়েছে। এটা আগের অঙ্কগুলোর মতোই আছে। তাহলে 9 নম্বরের দেখো অনুপাতগুলোকে আগে লিখে নেব। কিসের অনুপাত বলেছে? না মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর কি হবে? না প্রাপ্ত টাকার অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে প্রাপ্ত টাকার অনুপাত, এই অনুপাত কত দিয়ে দিয়েছে? আমরা দেখেছি অনুপাতটা দিয়েছে 2:3:4:2। তাহলে মোট কে কত পাবে এইটা করতে গেলে আমাকে আনুপাতিক ভাগহারকে বের করে নিতে হবে। তাহলে আনুপাতিক ভাগহার আমরা বের করব। তাহলে প্রথমে কার ক্ষেত্রে বের করব? মধুর ক্ষেত্রে। তাহলে মধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, তাহলে আমাকে আনুপাতিক ভাগহার বের করে নিতে হবে। তাহলে আনুপাতিক ভাগহার কিভাবে বের করব? আগের অঙ্কটা তোমরা দেখলে। আনুপাতিক ভাগহার বের করতে গেলে দেখো অনুপাতে কি বলেছে, মধু কত পেয়েছে বলেছে? 2 বলেছে। তাহলে সেই 2কে আমরা নিচে লিখব, এই উপরে লিখব, বাই এই যে অনুপাতগুলো আছে সেগুলোকে আমরা যোগ করে লিখব। কি কি আছে এখানে দেখো, 2 আছে, 3 আছে, 4 আছে, আর হচ্ছে 2 আছে। তাহলে 2/4 আর 3 7, 8, 9, 10, 11। তাহলে মধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হচ্ছে 2/11। মধু হয়ে গেল। এবার এবারে মানুষের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার বের করতে হবে। তাহলে মানুষের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, তাহলে আনুপাতিক ভাগহার তাহলে কত? দেখো এখানে কত আছে? 3। তাহলে আমরা সেই 3 লিখবো, আর যোগ করে কত পাবো? যোগ করে পাবো 11। এরপরে আছে কুন্তল। তাহলে কুন্তলের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, তাহলে আনুপাতিক ভাগহার। তাহলে কুন্তল কত পেয়েছে দেখো, এইটা হচ্ছে কুন্তল মানে 4। তাহলে হচ্ছে 4/11 হবে। আর বাকি থাকলো কি? ইন্দ্র। তাহলে ইন্দ্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, তাহলে এখানে কত আছে অনুপাত? দেখো 2 আছে। তাহলে 2/11। এইবারে হচ্ছে মোট টাকা কত। দেখো এখানে বলে দিয়েছে মোট হচ্ছে 12,100 টাকা। তাহলে এবার বলছে কে কত টাকা পাবে। তাহলে কে কত টাকা পাবে এটা বের করতে গেলে আমরা আনুপাতিক ভাগহারকে
মোট টাকা দিয়ে গুণ করে দিতে পারি। দেখো এখানে মধুর আনুপাতিক ভাগাহার আর ইন্দ্রের আনুপাতিক ভাগাহার সমান, তাহলে আমরা এখানে লিখব মধু এবং ইন্দ্র প্রত্যেকে পাবে, প্রত্যেকে পায়। কত টাকা পায়? কারণ দুটোর আনুপাতিক ভাগাহার একই আছে, তাহলে একই উত্তর হবে। 12,100 গুণ চিহ্ন কত হচ্ছে 2/11, তাহলে 11 11 121 শূন্য, তাহলে 11 দুগুণে 22 0 0। এই টাকাটা প্রত্যেকে, মধুও 2200 টাকা পেয়েছে, ইন্দ্র 2200 টাকা পেয়েছে। বাকি থাকলো কে? মানুষ। তাহলে মানুষ পায়। মানুষ কত টাকা পেয়েছে? এখানে দেখো মোট যে টাকা আছে সেটাকে গুণ দিব মানুষের আনুপাতিক ভাগাহার মানে 3/11 দিয়ে। 11 11 121 0 0, তাহলে 3 11 33, মানে 3300 টাকা পেয়েছে মানুষ। আর বাকি থাকলো কি? কুন্তল। তাহলে কুন্তল পায়, তাহলে কুন্তল পায় কত না, এই যে সংখ্যাটা এটাকে দিয়ে কুন্তলের আনুপাতিক ভাগাহার কত? 4, তাহলে 4/11 দিয়ে করো, তাহলে 11 11 121 0, তাহলে 4 11 হচ্ছে 44 0 0। এই টাকাটা পেয়েছে হচ্ছে কে? এই টাকাটা পেল হচ্ছে কুন্তল। এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলোকে করতে হবে। এবারে দেখো 10 নম্বরের অঙ্কটা কি বলেছে। 10 নম্বর অঙ্কে বলেছে এবিসি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা তো জানি যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তারপর দেখো কোণ বিএসি, এবিসি আর এসিবির অনুপাত বলে দিয়েছে 3:5:10। যদি বিএসি 10 ডিগ্রি কম, এবিসি যদি 10 ডিগ্রি বেশি হয়, কোণ তিনটির অনুপাত কত হবে? তাহলে এই অঙ্কটা করার আগে আমরা একটি ছবি এঁকে নিই, তাহলে আমাদের সুবিধা হবে অঙ্কটা বুঝতে। তাহলে 10 নম্বরের অঙ্ক দেখো কি বলেছে না, একটা ত্রিভুজ বলেছে, আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি ছোট করে এঁকে নিই। তাহলে কি বলেছে? এ বি সি ত্রিভুজের নাম দিতে বলেছে এ বি এবং সি। এবার দেখো কি বলে দিয়েছে, বিএসি আমরা এটাকে এ লিখলাম, এ হিসাবে লিখি, অনুপাত কি বলেছে এ বি সি কে আমরা বি হিসাবে লিখবো, মাঝেরটাকে আমরা লিখছি, আর এ সি বি মানে সিটাকে লিখবো। কি অনুপাত দিয়ে দিয়েছে? এটার অনুপাত বলেছে 3:5:10। খালি আমরা অনুপাত লিখছি, তোমরা চাইলে বিএসি পুরো কথাটাও লিখতে পারে, আমি খালি মিডিলের গুলোকে লিখলাম। এইবারে কি করতে হবে? কোণ বের করতে গেলে আনুপাতিক ভাগাহার আমাকে লাগবে। তাহলে কোণ এ এর আনুপাতিক ভাগাহার, এর আনুপাতিক ভাগাহার, আনুপাতিক ভাগাহার কত হবে? দেখো এখানে 3 আছে তো 3 লিখবো, এই সবগুলোকে যোগ করে দেবো, তাহলে 3 + 5 যোগ হচ্ছে 10, তাহলে 3 বাই কত হচ্ছে 10 15 16 17 18, তাহলে 3/18 হবে। এবার কি আছে? কোণ বি, তাহলে কোণ বি এর আনুপাতিক ভাগাহার বের করব। তাহলে আনুপাতিক ভাগাহার, তাহলে কোণ বি এর আনুপাতিক ভাগাহার কত বের হবে? তাহলে দেখো কোণ বি হচ্ছে কত? 5, তাহলে আমরা 5 লিখলাম, আর নিচে যোগ করে কিন্তু 18ই বের হবে। এবারে থাকলো কি? সি কোণটা বাকি থাকলো, তাহলে কোণ সি এর আনুপাতিক ভাগাহার মানে প্রত্যেকের আনুপাতিক ভাগাহার আমি বের করছি, আনুপাতিক ভাগাহার বের করছি। সি কোণের মান কত আছে? 10, তাহলে এখানে 10/18 হলো। এবার দেখো কোণ মোট কোণের পরিমাণ বলে দিয়েছে, তাহলে 3টে কোণের সমষ্টি, কোণ 3টির সমষ্টি বলে দিয়েছে, 3টির সমষ্টি কত বলেছে? 180 ডিগ্রি। তাহলে আমরা কোণ 3টির সমষ্টি 180 ডিগ্রি লিখে নিব। তাহলে এবার দেখো আমাকে এ কোণটাকে বের করতে হবে, তাহলে কোণ এ সমান সমান তাহলে কত দাঁড়াবে? যে মোট যে কোণ আছে সেটাকে আমরা গুণ দিব কি এর আনুপাতিক ভাগাহার মানে 3/18 দিয়ে করব। এটা দিয়ে যদি কাটি তাহলে 10 হবে, তাহলে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। কোণ বি একই রকম ভাবে বের করব, তাহলে মোট কোণ হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে গুণ দাও বি কোণের মান কত? 5/18, তাহলে এটা দিয়ে কাটলে কত হবে? 10, তাহলে 5 10 হচ্ছে 50 ডিগ্রি। এইবারে কি বাকি থাকলো? সি কোণটা বাকি থাকলো, তাহলে কোণ সি সমান সমান তাহলে কি হবে? এখানেও 180, এবার গুণ দিব হচ্ছে 10/18, এটা দিয়ে কাটলে কত হবে? 10 10 10 হচ্ছে 100 ডিগ্রি। 3টে কোণই আমার বেরিয়ে গেছে।
এইবারে একটু আলাদা বলেছে আমাকে যে কোন বিএসি, মানে বিএসি, এটাকে লিখছি, বিটাকে লিখছি, আর হচ্ছে সিটাকে লিখছি, এ বি আর হচ্ছে সিটাকে লিখছি। দেখো কোন বিএসি, বিএসি মানে এ কোণ, এ কোণটা যদি 10 ডিগ্রি কম হয়, এ ছিল কত 30 ডিগ্রি, আমরা যদি 10 ডিগ্রি কম করে দিই মানে বিয়োগ যদি করে দিই, এটা বলেছে। আর কি বলেছে, কোন এ বি সি মানে মিডিলে আছে বি, তাহলে বি কোণটার কথা বলেছে 10 ডিগ্রি বাড়িয়ে দিতে বলেছে। বি কত ছিল 50, 50কে তাহলে আমি 10 বাড়িয়ে দিলাম। তাহলে সি কোনো বলেনি, সি যেমন আছে ওই রকমই 100 হলো। তাহলে এখানে দেখো 30 থেকে 10 বাদ দিলে কত হবে 20, 50 আর 10 যোগ করলে হবে 60, আর এখানে হচ্ছে 100। 20কে 20, সবাইকে 20 দিয়ে ভাগ করছি, 3 20 60, আর হচ্ছে 5 20 100। তাহলে নতুন অনুপাত হবে 1:3:5। 11 নম্বর অঙ্কটা কি বলেছে, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু তার প্রথম 2 বন্ধুর প্রাপ্ত টাকার অর্ধেক পায়, কে কত টাকা পেল হিসাব করে দেখি। এখানে 1 টাকা হিসাবে দেখো ধরেই দিয়েছে কিভাবে করতে হবে, যে প্রথম বন্ধু পায় 1 টাকা, দ্বিতীয় বন্ধু পায় তার দ্বিগুণ মানে 2 টাকা, তৃতীয় বন্ধু কত পাবে, দুইজন যা পেয়েছে তাদের সমষ্টির অর্ধেক মানে 3 টাকার অর্ধেক। তাহলে এটাকে আমাকে কিন্তু এখানে করে নিতে হবে। তাহলে ধরি প্রথম বন্ধু পায়, তাহলে প্রথম বন্ধু পায় 1 টাকা ধরতে পারো বা x টাকা ধরে অঙ্কটাকে করতে পারো, অসুবিধা নাই। আমি 1 টাকা, বইয়ে 1 টাকা আছে, আমি 1 টাকা ধরে অঙ্কটা করলাম। এবার প্রথম বন্ধু যা পেয়েছে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পেয়েছে, তাহলে দ্বিতীয় বন্ধু পায়, তাহলে দ্বিতীয় বন্ধু পায় তার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 টাকা, 1 টাকার ডবল করলে আমরা 2 টাকা পাবো। তাহলে তৃতীয় বন্ধু কত পায়, তাহলে তৃতীয় বন্ধু পায় প্রথম 2 বন্ধু যেটা পেয়েছে তাদের সমষ্টির অর্ধেক, 2 আর 1 যোগ করলে কত হবে 3, 3/2 এত টাকা। এবারে আমাকে কি বলেছে, তাদের অনুপাত আমার লাগবে, এটা অনুপাতের অঙ্ক, তাহলে অনুপাত লাগবে। তাহলে 3 বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত, তাহলে আমরা এখানে লিখব, তাহলে 3 বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত, প্রাপ্ত টাকার অনুপাত। তাহলে 3 বন্ধু প্রাপ্ত টাকার অনুপাত কিভাবে বের করবে, দেখো প্রথম বন্ধু পাচ্ছে 1 টাকা, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 2 টাকা, তৃতীয় বন্ধু পাচ্ছে 3/2। তার মানে কি, তোমরা 8 নম্বর অঙ্কটার মতোই এখানে করতে হবে। দেখো পূর্ণ সংখ্যায় করতে গেলে নিচে যেটা থাকে তার লসাগু, অর্থাৎ 2 এর লসাগু করলে 2, সেই লসাগু দিয়ে প্রত্যেককে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি প্রত্যেককে গুণ করে দিলাম, তো কেটে গেল। তাহলে 2 এর 1 গুণ করলে 2, 2 দুগুণী কত 4, আর এখানে 3। তাহলে দেখো অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার অনুপাত পাওয়ার পর আমাকে প্রত্যেকটা বন্ধুর আনুপাতিক ভাগার বের করতে হবে। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত, প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার। তাহলে আনুপাতিক ভাগার কত, দেখো প্রথম বন্ধু কত পেয়েছে 2, তাহলে আমরা এখানে 2টাকে লিখলাম, আর কি লিখবো, নিচের গুলোকে যোগ করে দিব। তাহলে 2 যোগ 4 যোগ হচ্ছে 3, তাহলে 7 8 9, 2/9। তাহলে একই রকম ভাবে দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার বের করতে হবে। প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার, দ্বিতীয় বন্ধু কত পেয়েছে 4, তাহলে কত হবে 4/হচ্ছে কত, এগুলোকে যোগ করে কত পাবো 9, প্রত্যেকের ক্ষেত্রে 9 থাকবে। তৃতীয় বন্ধুর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তৃতীয় বন্ধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার, তৃতীয় বন্ধু কত পেয়েছে 3, তাহলে এখানেও কিন্তু আমরা 3 লিখবো, আর সবগুলোকে যোগ করে কত পাবো 9, তাহলে এখানে 9। তাহলে আনুপাতিক ভাগার আমার কিন্তু বেরিয়ে গেল। এবারে কি
কোন পরিমাণ টাকাকে আমরা ভাগ করেছি সেটাকে লিখব। তাহলে বন্টিত টাকার পরিমাণ মানে যে টাকাটা ভাগ হচ্ছে, বন্টিত টাকার পরিমাণ কত টাকা বন্টিত করা হয়েছে, না ৯,০০০ টাকা। তাহলে এই টাকাটাকে ভাগ করে দিয়েছি। তাহলে প্রথম বন্ধু কত পেয়েছে, তাহলে প্রথম বন্ধু পায় কত টাকা পেয়েছে, না যত টাকা ভাগ করে দিয়েছি সেই টাকাটাকে গুণ করো প্রথম বন্ধুর প্রাপ্ত টাকার সাথে, মানে 2/9 দিয়ে। তাহলে একে যদি করি তাহলে 9 দিয়ে ৯,০০০কে ভাগ করলে ১,০০০ হবে। তাহলে ২,০০০ টাকা পেল হচ্ছে প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু কত পেয়েছে, না দ্বিতীয় বন্ধু পায় হচ্ছে, তাহলে দেখো আবার সেই মোট টাকাকে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার মানে 4/9 দিয়ে গুণ করে দিব। তাহলে এটা করলে কত হবে, ১,০০০ হবে। তাহলে 4 দিয়ে 1000কে গুণ করলে 4,০০০ টাকা হচ্ছে দ্বিতীয় বন্ধু পেল। বাকি থাকলো কি তৃতীয় বন্ধু। তাহলে তৃতীয় বন্ধু কত টাকা পায়, না ৯,০০০ যেটা আছে সেই ৯,০০০কে গুণ করতে হবে 3/9 দিয়ে। এটাতে যদি কাটি তাহলে কত হবে, 1000। তাহলে এখানে তোমার দাঁড়ালো হচ্ছে 3,০০০ টাকা। তাহলে কোন বন্ধু কত টাকা পেল আমরা কিন্তু এখান দিয়ে বের করে দিলাম। তারপরে দেখো 12 নম্বরের অঙ্কটা কি বলেছে। 12 নম্বরের অঙ্ক বলেছে দেখো যে আমাদের গ্রামে রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরে খরচ দিয়ে দিয়েছে, অনুপাত বের বলে দিয়েছে। 4 বছরে মোট 132 লক্ষ টাকা খরচ হলে তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত খরচা হয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় বছর বের করতে হবে, তারপরে প্রথম বছর আর তৃতীয় বছর বের করতে হবে। তাহলে আগের অঙ্কগুলোর মতোই আমরা ফার্স্ট যে কাজটা করে নিব সেটা হচ্ছে অনুপাতটাকে করে নিব। তাহলে 12 নম্বরের অঙ্ক, তাহলে আমরা কি করব না অনুপাতটাকে করে দিই। তাহলে 4 বছরের খরচের অনুপাত আমরা বের করে নিব। তাহলে 4 বছরের খরচের অনুপাত, কত খরচ হয়েছে সেই খরচের অনুপাত আমরা বের করব। তাহলে খরচের অনুপাত কত বলেছে, খরচের অনুপাত তোমাকে বলেছে 2:4:3:2। তাহলে যখনই অঙ্ক করব আনুপাতিক ভাগাহার বের করে নিতে হবে। তাহলে প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগাহার কত না 2 হচ্ছে, এগুলোকে যোগ করতে হবে। তাহলে 2 + 4 + 3 + 2, তাহলে 7 8 9 10 11, তাহলে 2 হচ্ছে 11 হলো। এবার দ্বিতীয় বছরের বের করব একই রকম পদ্ধতিতে। তাহলে দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগহার, দ্বিতীয় বছর কত 4, তাহলে 4 হচ্ছে 11 হবে। তেমনি ভাবে তৃতীয় বছর বের করব, তৃতীয় বছরের খরচের আনুপাতিক ভাগহার, তাহলে কত হবে, তৃতীয় বছর 3 আছে, তাহলে 3 হচ্ছে 11 হবে। তাহলে 3 বছর আমরা চতুর্থ বছর বের করব না, কারণ আমাদের চতুর্থ বছর লাগবে না, কারণ প্রথম বছর চেয়েছে, দ্বিতীয় তৃতীয় চেয়েছে, চতুর্থ চাইনি, তাই জন্য আমরা আনুপাতিক ভাগাহার বের করছি না। তাহলে এবার কত টাকা খরচ হয়েছে, তাহলে আমরা এখানে লিখে নেব, মোট খরচের পরিমাণটাকে লিখে নিতে হবে। তাহলে মোট খরচ হয়েছিল, কত টাকা খরচা হয়েছিল, মোট খরচ হয়েছে 132 লক্ষ টাকা খরচ হয়েছে। তাহলে প্রথম বছরে কত খরচা হয়েছে বের করি। আচ্ছা আমাকে কিন্তু প্রথমে বলেছে দ্বিতীয় বছরের খরচ, আচ্ছা আমরা পরপর বের করে নিই, তারপর উত্তর লেখার সময় ঠিক করে নেব। তাহলে প্রথম বছর খরচ হয়েছিল, প্রথম বছর কত খরচ হয়েছিল এটা বের করতে গেলে মোট টাকা যেটা আছে 132 লক্ষ, তাকে প্রথম বছরের আনুপাতিক ভাগাহার মানে 2/11 দিয়ে গুণ করে দেব। তাহলে এটা দিয়ে যদি কাটি 11কে 11, 12 13 2, 11 2 22, মানে হচ্ছে 24 লক্ষ টাকা খরচ হয়েছিল কখন, না প্রথম বছর। এবার দ্বিতীয় বছর, তাহলে দ্বিতীয় বছর খরচ হয়েছিল কত টাকা, না মোট খরচাকে দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগাহার মানে 4/11 দিয়ে গুণ করো। 11কে 11, 12 13 2, 11 2 22,
4 হচ্ছে 48 লক্ষ টাকা খরচা হয়েছিল দ্বিতীয় বছর। এবার তৃতীয় বছরের খরচ বের করি। তৃতীয় বছর খরচ হয়েছিল, তাহলে 132 গুণ ছিল তৃতীয় বছর কত, 3/11 আছে। তাহলে এটা দেখে 11 11 12 13 2, 11 দুগুণে 22, 3 হচ্ছে 36 লক্ষ টাকা তৃতীয় বছর খরচ হয়েছিল। এইবারে আমরা দেখি যে কি চেয়েছিল, আমাদের দিয়েছিল প্রথম উত্তর চেয়েছে, তাহলে 1 নম্বর উত্তর চেয়েছিল যে দ্বিতীয় বছর কত খরচ হয়েছিল। তাহলে আমরা লিখে দেবো এইটা হচ্ছে খরচ হয়েছিল 48 লক্ষ। তাহলে 1 নম্বর উত্তরটা হবে দ্বিতীয় বছর খরচ হয়েছিল কত লক্ষ, না 48 লক্ষ টাকা। এবার 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছিল প্রথম আর তৃতীয় বছর মোট কত খরচ হয়েছিল। তাহলে প্রথম আর তৃতীয় বছরে মোট খরচ হয়, প্রথম ও তৃতীয় বছর মোট খরচ হয়েছিল কত টাকা খরচা হয়েছিল। প্রথম বছরে হয়েছিল 24 লক্ষ টাকা, আর তৃতীয় বছরে হয়েছিল হচ্ছে 36 লক্ষ টাকা। তাহলে 30 40 50 60 লক্ষ টাকা প্রথম ও তৃতীয় বছরে খরচা হয়েছিল। এখানে যেহেতু আলাদা আলাদা আমাকে উত্তর চেয়েছে, তাই জন্য আমরা কিন্তু আলাদা আলাদা করে উত্তরটাকে লিখব। এবার 13 নম্বর অঙ্কটা দেখো। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 2000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন। বাকি টাকা তিনি স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে এই অনুপাতটাকে আগে লিখে নিতে হবে প্রত্যেকটা অঙ্কের মতো। তাহলে 13 নম্বরে দেখো আমরা কি করব, না অনুপাতকে আগে লিখে নেব। কার কার অনুপাত, না প্রথমে আছে স্ত্রী, আছে পুত্র ও কন্যা। পুত্র ও কন্যার প্রাপ্ত টাকার অনুপাত, প্রাপ্ত টাকার অনুপাত। প্রাপ্ত টাকার অনুপাত কত আছে, না 5:4:4। তাহলে আমাকে কে কত পেল সেটা বের করার আগে আমাকে প্রত্যেকের আনুপাতিক ভাগার বের করতে হবে। তাহলে স্ত্রীর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার, প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার। তাহলে আমাকে দেখতে হবে এখানে কত আছে, স্ত্রী কত পেয়েছে 5, তাহলে আমরা 5 লিখবো। বাই কি আছে, এগুলোকে যোগ করে দাও। তাহলে 5 যোগ 4 যোগ 4, তাহলে 5 4 4 8 9 10 11 13, তাহলে হচ্ছে 5/13 হবে। এটা স্ত্রী হলো। এবার পুত্র, একই রকম ভাবে পুত্রের, আচ্ছা দুটোরই 4 আছে দেখেছো, তাহলে আমরা একসাথে করি। পুত্র ও কন্যার প্রাপ্ত টাকার প্রত্যেকে লিখতে হবে, তাহলে আলাদা আলাদা হবে। প্রত্যেকে প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, টাকার আনুপাতিক ভাগহার কত, না 4 আছে, তাহলে 4 লিখলাম, আর সবগুলোকে যোগ করে কত হলো 13। তাহলে আমাদের স্ত্রী হয়ে গেল, পুত্র ও কন্যা প্রত্যেকের হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে কোন টাকাটা বণ্টিত হয়েছে। দেখো অবসরের সময় প্রাপ্ত টাকা আমরা লিখে নিই। অবসরকালীন প্রাপ্ত টাকা কত টাকা, না 1,96,150 টাকা। এবার কি হয়েছিল, বিদ্যালয়ের গ্রন্থাগারে দিয়েছে, তাহলে বিদ্যালয়কে দান করেন। কত টাকা দান করেন, না 20,000 টাকা। বিদ্যালয়কে 20,000 টাকা দান করে দিল।
তাহলে বাকি টাকাটা কি হলো? বাকি টাকাটা বণ্টিত হয়েছে এদের মধ্যে। তাহলে আমরা বাকি টাকাটা বের করব কেমন করে? তাহলে বিদ্যালয়কে দান করার পর প্রাপ্ত বাকি টাকা, বিদ্যালয়কে দান করার পর বাকি টাকা কত না বিয়োগ করে দিতে হবে। বাকি করতে গেলে বিয়োগ, তাহলে 0, এখানে 5, 1, 6, এখানে 7 হবে, 9 থেকে 2 বাদ গেলে 7 হয় 1। এত টাকা কি করেছে? বিদ্যালয়কে দান করার পর তারপরে স্ত্রী ও পুত্র কন্যার মধ্যে ভাগ করে দিয়েছে। তাহলে স্ত্রী কত টাকা পেয়েছে? সুতরাং স্ত্রী পায় কত টাকা পেয়েছে? যে টাকাটা বন্টন করে দিল তাদের মধ্যে, তার সাথে স্ত্রী প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার যেটা পেয়েছি তাকে গুণ করে দিতে হবে। যদি আমরা একে কাটি দেখি কত দিয়েই যাচ্ছে। 13 কে 13, 14, 15, 16, 17, 4 নামবে। তাহলে 3 13 হচ্ছে 39, 40, 41, 42, 43, 44, 45, 46, তাহলে হচ্ছে 7। তাহলে 7 হলে 71 হয়ে গেল। তাহলে এখানে তাহলে 5 13 হচ্ছে 65, 66, 67, 68, 66, 67, 68, 69, 70, 71, 6। তাহলে 5 13 হচ্ছে 65, তাহলে 0। তাহলে এইটা দাঁড়ালো, তাহলে 5 0 0, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 13 65, 66, 67। তাহলে এত টাকা তিনি স্ত্রীকে দান করেছেন। আরেকবার ভাগটা করে নিই রাপে। 13 দিয়ে 17,000, 1,76,150কে আমরা যদি ভাগ করি তাহলে কি দাঁড়াবে? 13 কে 13, উপর থেকে নামবে 4 আর হচ্ছে 6, তাহলে 3 13 হচ্ছে 39, 39, তাহলে এখান থেকে নামবে হচ্ছে 7, এরপরে নামবে 1, তাহলে 5 13 হচ্ছে 65, উপর থেকে তাহলে নামবে 6, আবার নামবে 5, 5 13 হচ্ছে 65, তাহলে এরপরে নামবে 0, সেই শূন্যটাকে আমরা এখানে বসিয়ে দিব। দেখো মিলে গেছে, 13 55 0। তা একেই আমরা কি করলাম? 5 দিয়ে গুণ করলাম। তাহলে 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 5 এখানে আরেকটা 5, 5 25 হবে 27, 7 হাতে থাকে 2, 5 থেকে 65, 66, 67, এত টাকা। তাহলে স্ত্রী পেলে কত টাকা? পেয়ে গেছি। এইবারে দেখো কি আছে, পুত্র ও কন্যা প্রত্যেকে পায়। পুত্র ও কন্যা প্রত্যেকে পায়, প্রত্যেকে পায়। কত টাকা পেয়েছে দেখো। তাহলে এই যে আমরা পেলাম, এই সংখ্যাটাকে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? ভাগার কত? 4/13, 4/13। তাহলে এটা দিয়ে কাটলে তো এটাই হবে যেটা উপরেরটাতে হয়েছে। তাহলে এবার গুণ করে দাও, 4 দিয়ে করো, 4 0 0, 4 5 20, 0 হাতে থাকে 2, 4 5 20, 21 22, 2 হাতে থাকে 2, 3 4 12, 13 14, 4 হাতে থাকে 1, 4 4 1 5। তাহলে 54,200 টাকা করে পুত্র এবং কন্যা প্রত্যেকে পায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 14 নম্বরের অঙ্কটা। আমি নূর চাচা তার 36 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করলেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং পটল থেকে 125 টাকা লাভ হলে আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাতকে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করতে হবে। 14 নম্বর দেখো, যে এখানে অনুপাত বের করছে। কার কার অনুপাত? না বেগুন আর পটল চাষের অনুপাত। বেগুন ও পটল চাষের জমির অনুপাত বলে দিয়েছে। জমির অনুপাত, লাভ নয়, এটা হচ্ছে জমি, কি পরিমাণ জমিতে লাগিয়েছে। এটা কত বলেছে? না 4:3। এবার দেখো তাহলে বেগুন চাষের আনুপাতিক ভাগ, বেগুন চাষের আনুপাতিক ভাগহার বের করতে হবে প্রত্যেকটা অঙ্কের মতোই। আনুপাতিক ভাগহার কত হবে? না 4/, এই দুটোকে আমাকে যোগ করতে হবে, তাহলে 4/, হচ্ছে 7 হবে। এবার কি থাকলো? পটল। তাহলে পটল চাষের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার, তাহলে পটল চাষের আনুপাতিক ভাগহার কত? এই 3,
বাই কত হবে, যোগ করলে তো 7ই হবে। তাহলে কত পরিমাণ জমি, মোট জমি কতখানি সেটাকে লিখে নিই এবার। তাহলে মোট জমি হচ্ছে, মোট জমি আছে 35 কাঠা। তাহলে বেগুন কতখানি জমিতে চাষ করা হয়েছে, তাহলে বেগুন চাষ হয়েছে কতখানি জমিতে, না মোট যে জমি আছে তার সাথে গুণ করে দিব, না বেগুন চাষের আনুপাতিক ভাগ হারকে। 5 সাথে 35, তার মানে 4 5 20, 20 কাঠা জমিতে বেগুন চাষ হয়েছে। এবার পটল চাষ হয়েছে কতখানি, তাহলে পটল চাষ হয়েছে, পটল চাষ কতখানি হয়েছে, না 35কে গুণ দাও এই পটল চাষের আনুপাতিক ভাগ হার মানে 3/7, 5 সাথে 35, তার মানে 15 কাঠা জমিতে পটল চাষ হয়েছে। এইবারে দেখো, এইবারে বেগুন থেকে লাভ আর পটল থেকে লাভ বের করতে হবে। তাহলে বেগুন থেকে লাভ বের করতে হবে ইস্টু পটল থেকে লাভ, পটল থেকে লাভ। বেগুন থেকে কতখানি পেয়েছে দেখো, 20 কাঠা জমিতে বেগুন চাষ করেছে আর 1 কাঠা থেকে 150 টাকা করে পেয়েছে, তাহলে 20 ইন্টু 150 হবে। পটল কি 15 কাঠা জমিতে লাভ করেছে আর এক কাঠাতে 125 টাকা করে লাভ পেয়েছে, তাহলে 125 দিয়ে কি করতে হবে, গুণ করে দিতে হবে। এইবারে আমাদের কাটাকাটি যদি করি, দেখো আমরা যদি 25 দিয়ে কাটি, 5 25-এ 125, 6 25-এ 150, তাহলে এটা থেকে 5 দিয়ে যদি কাটি 4 5-এ হচ্ছে 20, তাহলে এখান থেকে কাটাকাটি হয়ে গেল আমার। এখান থেকে আর কিছু দিয়ে যাচ্ছে কি, 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 5-এ হচ্ছে 15, তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 8:5 হচ্ছে 5 হচ্ছে। তাহলে বেগুন থেকে লাভ আর পটল থেকে লাভের অনুপাত হচ্ছে 8:5। তোমরা যদি এটা বুঝে থাকো, তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই বাড়িতে করার চেষ্টা করবে। একটা হোমওয়ার্ক দিচ্ছি, রোহিতের ক্লাসে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:3। ক্লাসে মোট ছাত্রছাত্রী 63 জন হলে ক্লাসে কতজন ছাত্রী রয়েছে, কতজন ছাত্রী রয়েছে। যদি অঙ্কগুলো বুঝে থাকো অবশ্যই এই হোমওয়ার্কটা তোমরা পারবে। তো আজকে এই পর্যন্ত থাক, এরপর দিন নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.